হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কেসি কেপির মাত্র ৬ থেকে ৭ টাইপের ম্যাথ। এই ম্যাথগুলো করলেই তোমাদের কেসি কেপির যত কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে এবং বোর্ড পরীক্ষায় সব ম্যাথ কেসি কেপির তোমরা সব ম্যাথ অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ। তো আজকের ভিডিও আমরা শুরু করতেছি। আমাদের প্রথমত সাম্য ধ্রুবক দুই টাইপের হয় তোমরা জানো, কেসি এবং কেপি আমরা বলি। এখানে সি দ্বারা বোঝানো হয় কি কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা, আর এই পি দ্বারা বোঝানো হয় পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। হ্যাঁ, পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপ। তো ঘনমাত্রা এবং আংশিক চাপের ভিত্তিতে আমরা এই দুইটা ধ্রুবককে আলোচনা করে থাকি। তো যেমন ধরো একটা বিক্রিয়া যদি এমন হয় a+2b, এখান থেকে সি আসলো, তো এই বিক্রিয়ার কেসি আমি কিভাবে লিখব? সি এর ঘনমাত্রা ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা, তারপর বি এর ঘনমাত্রা স্কয়ার। এবং আমি কেপি কিভাবে লিখব? সি এর আংশিক চাপ ডিভাইডেড বাই এ এর আংশিক চাপ ইন্টু বি এর আংশিক চাপ হোল স্কোয়ার। ঠিক আছে, এটাই। এখন এখানে আমাদের প্রথম ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, এখানে আমরা যাদেরকে নিব এই যে এই ঘনমাত্রাগুলো এবং এই প্রেশারগুলো প্রত্যেকটা গ্যাসিয়াস অবস্থায় হইতে হবে, তাছাড়া এখানে এদেরকে নেওয়া যাবে না। অর্থাৎ আমি যদি এমন বলি যে একটা বিক্রিয়া আমার কাছে এমন আছে a+2b, এখান থেকে আসতেছে 2c+3d। হ্যাঁ, এটা আছে, এবং এখানে এ সলিড, এটা গ্যাসীয় আর এটা লিকুইড। ঠিক আছে, এটা লিকুইড। তার মানে তোমাকে এই সলিড যেটা এবং এই লিকুইড যেটা এদেরকে নেওয়া যাবে না। অর্থাৎ তুমি যদি এই বিক্রিয়ার কেসি লিখতে চাও, তোমাকে লিখতে হবে ডি এর কিউব ডিভাইডেড বাই বি এর স্কয়ার। ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি কেপি লিখতে চাও তাহলে লিখতে হবে ডি এর চাপ এবং বি এর চাপ। ঠিক আছে, ওকে, এটা গেল আমাদের প্রথম কথা। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা আমরা বলবো, খুবই খুবই ইম্পর্টেন্ট, যে এই কেসি কেপির যে মান সেটা শুধুমাত্র তাপমাত্রার উপরেই ডিপেন্ড করবে, তাপমাত্রা ছাড়া অন্য কিছুর উপরে ডিপেন্ড করবে না। অর্থাৎ a+2b, এখান থেকে ধরো সি তৈরি হইলো, এরকম একটা বিক্রিয়া। এইখানে তোমার ধরো শুরুতে একটা সাম্য ধ্রুবক আছে কে, বুঝছো, সাম্য ধ্রুবক আছে কে। এখন তুমি কি করলা, এখানে বাইরে থেকে আরো এ যুক্ত করলা, অথবা বাইরে থেকে আরো সি যুক্ত করলা, অথবা সি এখান থেকে তুলে নিলা, বুঝছো। সাম্য ধ্রুবকের উপরে কোনো চেঞ্জ আসবে না, সাম্য ধ্রুবক ওইটাই থাকবে। কিন্তু যদি তুমি তাপমাত্রা চেঞ্জ করে ফেলো, তাপমাত্রা চেঞ্জ করলে সাম্য ধ্রুবক কিন্তু পাল্টায় যাবে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন আমাদের এই হিসাবগুলা করার জন্য দুইটা জিনিস একটু জানতে হয়, সেটা হলো বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা। বিয়োজনের পরিমাণকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি এবং বিয়োজনের মাত্রাকে আমরা আলফা দিয়ে প্রকাশ করি। এখন বিয়োজনের পরিমাণ যে জিনিসটা, সেটা আসলে বোঝায় মোট কতটুকু বিয়োজিত হয়েছে সেটা। হ্যাঁ, মোট কতটুকু বিয়োজিত হয়েছে সেটা। এবং বিয়োজনের মাত্রা দ্বারা আমরা বুঝাইতে পারি 1 মোল হতে কত মোল বিয়োজিত হয়েছে। ঠিক আছে, এটা মোট কতটুকু আর এটা 1 মোল হতে কতটুকু। অর্থাৎ আলফা যদি তোমাকে 30% লেখা থাকে, অর্থাৎ যেটা কি না 0.3, তাহলে তুমি বুঝবা যে 1 মোল হতে 0.3 মোল বিয়োজিত হয়েছে। বুঝছো, 1 মোল হতে 0.3 মোল বিয়োজিত হয়েছে। ঠিক আছে, আমি এখানে বলে রাখি, আমরা এখানে বেশিরভাগ ম্যাথ এই বিয়োজনের পরিমাণ দিয়ে করার চেষ্টা করব। বুঝছো, এটা দিয়ে করলেই সবচেয়ে ইজি হবে, এটাই সবচেয়ে ইজি। ঠিক আছে, এই এক্স দিয়ে করা, আমরা আলফা দিয়ে সাধারণত করতে যাব না। ঠিক আছে, তো আশা করি বুঝছো, এই হলো বিয়োজনের পরিমাণ এবং বিয়োজনের মাত্রা। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কিরকম দাঁড়াইতেছে? তাহলে যে দেখো, যদি 1 মোল থেকে এতটুকু বিয়োজিত হয়, তাহলে এন মোল থেকে কতটুকু বিয়োজিত হবে? 0.3, 0.3 ইন্টু এন না? 1 মোল থেকে এতটুকু বিয়োজিত হয়, তাহলে এন মোল থেকে 0.3 ইন্টু এন এত মোল বিয়োজিত হবে। যতটুকু বিয়োজিত হয় ওইটাই তো তোমার এক্স। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0.3টা আলফা ছিল, আমি আলফা ইন্টু এন লিখতেছি। তো এটা আমাদের সম্পর্ক, যে বিয়োজনের পরিমাণ সমান বিয়োজনের মাত্রা ইন্টু মোল সংখ্যা। ওকে, এটা আমাদের খুব একটা দরকার পড়বে না। ঠিক আছে, তো এখানে আমরা বিভিন্ন বিক্রিয়ার জন্য এই দুইটা জিনিস একটু দেখব। এটা তোমরা জানো যে এই দুইটা জিনিস আমাদের
কেসিকেপির হিসাবের জন্য বের করতে হয় প্রারম্ভিক মোল সংখ্যা এবং সাম্যাবস্থায় মোল সংখ্যা, এবং এই জায়গাটাতে অনেকের অনেক কনফিউশন আছে। তো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্সের সাহায্যে দেখো, খুবই গুরুত্বের সাহায্যে দেখো এই পার্টটুকু। প্রথমে ধরো আমরা একটা সিম্পল বিক্রিয়া নিতেছি, এ প্লাস বি থেকে সি তৈরি হইতেছে। এ ধরো শুরুতে 1 মোল ছিল, এটা 1 মোল ছিল, এটা শুরুতে ছিল না, ঠিক আছে, শুরুতে ছিল না। আর আমি বললাম যে সবগুলা ম্যাথ আমরা বেশিরভাগ কি দিয়ে করব, বিয়োজনের পরিমাণ দিয়ে করব, বিয়োজনের মাত্রা দিয়ে না। তো বিয়োজনের পরিমাণ দিয়ে আমি ধরতেছি। তো 1 মাইনাস এক্স, এটা হলো সাম্যাবস্থায় মোল সংখ্যা, আর এটা শুরুতে মোল সংখ্যা। যদি এক্স মোল হয় বিয়োজনের পরিমাণ, তাইলে কি এখানে 1 মাইনাস এক্স থাকবে, এক্স মোল যদি চলে যায়। এক্স হলো বিয়োজনের পরিমাণ, বিয়োজনের পরিমাণ। তাহলে আমি ধরতেছি এ এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে, তাইলে এ যদি 1 যদি থাকে তাহলে থাকবে কত, বিয়োজনের পরে 1 মাইনাস এক্স থাকবে। এখন হইতেছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট শুরু। দেখো বিক্রিয়াটায় দেখো এখানে 1 আর এখানে 1 আছে, মানে কি এটা যদি 1 মোল যায়, 1 মোল বিক্রিয়া করে, সাথে কি এটাও 1 মোল বিক্রিয়া করবে, তাইলে এইটা যতটুকু খরচ হবে এটা ততটুকুই খরচ হবে অনুপাতিক হিসাবে। এটা যদি এক্স মোল খরচ হয়, এইটাও কিন্তু এক্স মোলই খরচ হবে। বুঝতে পারছি? তাহলে এটা যদি 1 থাকে তাহলে এটাও 1 মাইনাস এক্স হবে। এবং এখান থেকে দেখো 1 মোল গেলে এখানে কত, 1 মোল আসে, তাহলে এখান থেকে এক্স মোল গেলে এখানে এক্স মোল আসবে। বুঝা গেছে? আমরা হচ্ছে শুরুতে জাস্ট এই একটা ধরবো, এই একটা জাস্ট আমাকে ধরে নিতে হবে, আর বাকিগুলা সব এইখান থেকে ডিসাইড হয়ে অটোমেটিক চলে আসবে, এইখান থেকে ডিসাইড হয়ে বাকিগুলো আসবে। ঠিক আছে, আমরা আরো 2টা উদাহরণ দেখাই, তোমাদের ক্লিয়ার হবে। ধরো এ প্লাস 2b, এখান থেকে তৈরি হয়েছে 3c। এই বিক্রিয়ার ক্ষেত্রে আমি কিভাবে ধরবো? তো ধরো এটা 1 মোল ছিল, এটা 1 মোল ছিল, এটা ধরো 0 মোল আছে। ঠিক আছে, এখন এটা হলো ইনিশিয়াল। এখন সাম্যাবস্থা আমি ধরতেছি আবারও এক্স পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, আবারও এক্স পরিমাণ বিয়োজিত হয়ে গেছে, তাহলে এইখান থেকে 1 মাইনাস এক্স পরিমাণ থাকবে। এইবার হইতেছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই জায়গাটা আমি জাস্ট ধরে নিছি, বাকিগুলো সব এইটার অনুযায়ী হইতে থাকবে। তো খেয়াল করো, এখান থেকে যদি 1 মোল যায় এ, এ তার সাথে 2 মোল বি কে নিয়ে যাবে না? এটা যদি 1 মোল যায় এখান থেকে 2 মোল যাবে, তাহলে এখান থেকে এক্স মোল গেলে এখান থেকে কি 2x মোল যাবে, তাই এখানে 1 মাইনাস 2x হবে। 1 তো ছিলই, 2x পরিমাণ চলে গেছে। তারপরে এখান থেকে 1 মোল গেলে এখানে 3 মোল আসে, তাহলে এখান থেকে x মোল গেলে এখানে 3x মোল আসবে। আশা করি বুঝতে পারছো। আমি আরেকটু কমপ্লেক্স একটা এক্সাম্পল দেখাইতেছি, দেখো ভালো করে খেয়াল করো। 2a প্লাস বি, এখান থেকে ধরো 4c আসছে। ভালো করে খেয়াল করো, খুবই ভালো করে খেয়াল করো। এখানে এটা 1, এটা 1, এটা 0। ঠিক আছে, এখন এখন দেখো 1, এখান থেকে আমি ধরলাম এক্স পরিমাণ গেছে। বুঝছো? এখান থেকে আমি ধরলাম এক্স পরিমাণ গেছে। এই যে এখন হইতেছে আমাদের মুশকিল শুরু। এখান থেকে 2 মোল গেলে এখান থেকে কত মোল নিয়ে যায়? 1 মোল নিয়ে যায় না? এখান থেকে যদি 2 মোল যায় তাহলে এখান থেকে 1 মোল নিয়ে যায়। তাইলে এখান থেকে যদি এক্স মোল যায় তাহলে এখান থেকে কত মোল যাবে? এখান থেকে 2 গেলে 1 যায়, মানে কি হাফ যায়। তাহলে এখান থেকে যদি এক্স মোল যায় এখান থেকে কিন্তু x/2 মোল যাবে, x/2 মোল যাবে। ঠিক আছে, এরকম হবে। তারপরে আবারও এবার আমি এটাতে করতেছি। এখান থেকে দেখো 2 মোল গেলে এখানে কত মোল আসে? 4 মোল আসে। এখান থেকে 2 মোল গেলে এখানে আসে কয় মোল? 4 মোল, মানে ডাবল আসে। তাহলে এখান থেকে এক্স মোল গেলে এখানে আসবে কি 2x মোল, ডাবল আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটা বিক্রিয়া নিয়ে দেখাইতেছি, দেখো 2a প্লাস 3b থেকে এখানে c আসতেছে। হ্যাঁ, তো দেখো এটা এখন ধরো শুরুতে 2 মোল ছিল, এটা ধরো শুরুতে 4 মোল ছিল, এটা শুরুতে ধরো 1 মোল ছিল। এটা কিন্তু নট নেসেসারি সবসময় 0 হবে। হ্যাঁ, এখন এটা 2 মোল ছিল, আমি ধরতেছি এক্স হলো আমার বিয়োজনের পরিমাণ, এক্স হলো আমার বিয়োজনের পরিমাণ। তাইলে এইখান থেকে এক্স পরিমাণ গেল। প্রথমটা তুমি সবসময় ধরে নিবা এক্স। দেখো যত যাই হোক শুরুতে সবগুলা এক্স, শুরুতে সবগুলা এক্স, পরে সব চেঞ্জ হয়ে যাবে। এখন এই যে এখান থেকে 2 মোল গেলে সাথে কত মোল বি কে নিয়ে যায়? সে 3 মোল বি কে নিয়ে যায়। তাহলে দেখো 2 মোল গেলে সে 3 মোল বি কে নিয়ে যায়। এখন সে কয় মোল যাইতেছে? এখান থেকে এক্স মোল যাইতেছে না? 2 মোল গেলে সে 3 মোলকে নিয়ে যায়।
তাইলে এখান থেকে এক্স মোল গেলে এখান থেকে কত মোলকে নিয়ে যাবে? তাহলে 1 মোল গেলে 3/2 কে নিয়ে যাবে, আর এক্স মোল গেলে 3x/2 মোলকে নিয়ে যাবে। আশা করি বুঝতেছো। 1 মোল নিয়ে গেলে 3 মোলকে, সরি 2 মোল নিয়ে গেলে সে 3 মোলকে নিয়ে যায়। তাইলে 1 মোল নিয়ে গেলে সে এতটুকু নিয়ে যাবে, আর এক্স মোল গেলে সে 3x/2 মোলকে নিয়ে যাবে। তাহলে এইখান থেকে 3x/2 মোল চলে যাবে, 4 মোল থেকে 3x/2 মোল চলে যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে যদি 2 মোল যায়, এখানে কত 1 মোল আসে, অর্ধেক আসে। তাহলে এখান থেকে যদি এক্স মোল যায়, এখানে এখন x/2 মোল আসবে। 1 তো ছিলই, সাথে আরও এতটুকু যোগ হবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এইভাবে আমরা এই সবগুলো হিসাব করতে পারি। ওকে, এখন যদি তুমি আলফার মাধ্যমে করো তাহলে কি সমস্যা হবে? তো আলফার মাধ্যমে আমরা একটা দেখাইতেছি, যদি তুমি আলফা দিয়ে করো, হ্যাঁ আলফা দিয়ে যদি করো, আমরা এই যে থার্ড বিক্রিয়া দেখাই, 2a + b 4c। 4c এটার জন্য, এটা ধরো শুরুতে 3 মোল ছিল, এটা শুরুতে ধরো 2 মোল ছিল, এটা শুরুতে নাই। এখন আলফা মানে কি? 1 মোল থেকে কতটুকু বুঝো? 1 মোল থেকে কতটুকু? তাইলে এখানে তুমি নিছো কয় মোল? 3 মোল। যদি এখন বিয়োজন মাত্রা আলফা হয়ে থাকে, তাহলে 1 মোল থেকে যদি, তাহলে 1 মোল থেকে আলফা, তাহলে 3 মোল থেকে কি 3 আলফা যাবে না? তাহলে এটা 3 - 3 আলফা হবে। তোমাদের আরেকটা ভুল ধারণা যে এই 2 অনুযায়ী মনে হয় এটা হবে না, এই 2 অনুযায়ী এটা হবে না। এটা তো কেমিক্যাল অনুপাত, এটাকে স্টোইচিওমেট্রিক রেশিও বলে। এটা কেমিক্যাল অনুপাত, কেমিক্যাল রেশিও। এইটার সাথে এখানে না। ফিজিক্যাল তুমি নিছো কতটুকু? 3 মোল নিছো। এটা 3 মোল নিলে 3 আলফা যাবে, সোজা কথা। 1 মোল থেকে আলফা যায়, আর 3 মোল থেকে 3 আলফা যাবে। ওকে, এইটা তুমি যখন লিখে ফেলবা, এরপরে এই অনুযায়ী বাকিগুলা সব ঠিক হবে। এই অনুযায়ী বাকিগুলা সব কিছু ডিসাইড করতে হবে। এখন এখান থেকে 2 মোল গেলে এখান থেকে কত মোল যায়? 1 মোল যায়। যখন তুমি একটা লিখে ফেলবা, এই একটা যখন লিখে ফেলবা, তখন বাকিগুলো একদম একদম আগেরটার মতোই। একটা লিখে ফেলার পরে এখান থেকে 2 মোল গেলে এখান থেকে 1 মোল যায়, তাহলে এখান থেকে 3 আলফা মোল গেলে তার অর্ধেক যাবে, অর্থাৎ 3 আলফা/2 মোল এখান থেকে চলে যাবে। 2 মোল তো ছিলই, এখান থেকে এই পরিমাণ চলে যাবে। তারপরে এখান থেকে 2 মোল গেলে এখানে 4 মোল আসে, ডাবল হয়ে যায়। 2 মোল হইলে এখান থেকে এখানে 4 মোল আসে। তাইলে এইখান থেকে যদি এখন 3 আলফা মোল যায়, তাহলে এখানে 6 আলফা আসবে, ডাবল হয়ে যাবে। আমি আশা করি বুঝাইতে পারছি। এই জিনিসটা নিয়ে অনেকের অনেক সমস্যা থাকে, তো এটাই এখানে একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম। এখন আমরা যাইতেছি সামনে। কেপি এর একক, কেপি এর একক হইতেছে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার ডেল এন, এবং কেসি এর একক হইতেছে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ঠিক আছে, এটা খেয়াল রাখি। আর ডেল এন জিনিসটা কি? ফার্স্ট অফ অল যেটা আমি বলতে চাই, এটা আসলে ডেল এন জি। এটা ডেল এন জি। জিতে কি? জিতে হইল গ্যাসিয়াস মোল। ঠিক আছে, ডেল এন জি মানে আমি বুঝাইতেছি গ্যাসীয় মোল সংখ্যা। অর্থাৎ যদি একটা বিক্রিয়া হয় 2a + 3b থেকে 4c, হ্যাঁ, আর এখানে তোমাকে বলে এটা লিকুইড, এটা গ্যাস, এইটা গ্যাস। ওকে, তাইলে এখানে কেসি এর এককটা কি হবে? কেসি এর এককটা কি হবে? কেসি এর একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এন জিনিসটা কি? আশা করি তোমরা জানো। ডেল এন জিনিসটা হইতেছে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। বুঝছো? উৎপাদ মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। মোলের কি? উৎপাদ এবং বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা, জাস্ট মোল সংখ্যা না। তাইলে এখানে জিনিসটা হবে মোল পার লিটার টু দি পাওয়ার 4 - 2। এইটা কিন্তু নেওয়া যাবে না। 4 - 2 অর্থাৎ মোল পার লিটার টু দি পাওয়ার 2, এরকম কিছু একটা হবে। আর কেসির একক, সরি কেপির একক একইভাবে অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার স্কোয়ার হবে। আশা করি বুঝতে পারছো। তো এগুলো কিন্তু গ্যাসীয় মূল সংখ্যা নিতে হবে। এগুলো আবারও বলতেছে, এগুলো আমাদের বাংলাদেশের বইগুলোতে ওইরকমভাবে হাইলাইট করে বলা নাই। হাইলাইট করে বলা নাই যে এখানে আসলে গ্যাসীয় মূল সংখ্যা হবে, শুধু ডেলেন লেখা আছে। ঠিক আছে, তো এটা কিন্তু মাথায় রাখো। গ্যাসীয় মূল সংখ্যা শুধুমাত্র নেওয়া যাবে, লিকুইড বা সলিড হলে নেওয়া যাবে না। আমরা অঙ্কে যাওয়ার আগে কি বেশ কিছু বেসিক জিনিস খেয়াল রাখতে হবে। পাত্রের আয়তন না দেওয়া থাকলে আমরা 1 লিটার ধরবো, আর যদি মোট চাপ না দেওয়া থাকে তাহলে 1 ATM ধরবো। ঠিক আছে, মোট চাপ যদি না দেওয়া থাকে 1 ATM ধরবো, এবং কেসি কেপির মধ্যবর্তী যে সম্পর্ক সেটা হইতেছে এইটা। ঠিক আছে, এইখানেও
এইখানেও যে ডেল এনটা আছে এটা কিন্তু ডেল এন জি, অর্থাৎ গ্যাসীয় মোল সংখ্যা হবে। ঠিক আছে, তো আমরা আমাদের ম্যাথ শুরু করতেছি। দেখো, প্রথমে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে N2O4 এর 20% বিয়োজিত হয়। বিয়োজনের কেপি 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 বের করতে বলছে। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি। N2O4 এর বিয়োজন কিরকম হয়? 2NO2 হয়, তাই না? 2NO2 এরকম টাইপের হয়। এখন এটা 20% বিয়োজিত হয় বলা আছে, এই জিনিসটা কি? আমাদের আলফার মান 0.2। ওকে, তো এখানে আলফা দেওয়া আছে। যদি আলফা দেওয়া থাকে তখন আমরা আলফা দিয়ে করব, কোনো সমস্যা নাই। বুঝছো? এবং এদের কোনো আদি মোল সংখ্যা বলে নাই, তো আমি 1 মোল ধরে নিতেছি। বুঝছো? আর এটা 0। ওকে, তাইলে আলফা হইল 1 মোল থেকে কতটুকু হয়? তো এখানে তো 1 মোলই আছে, তো 1 মোল থেকে 0.2 চলে গেল, তাহলে এখানে কত হবে? 0.8। এখান থেকে যদি 1 মোল যায় এখানে 2 মোল আসে, এখান থেকে 1 মোল গেলে এখানে 2 মোল আসে, 2 মোল আসে, তাহলে 0.2 মোল গেলে এখানে 0.2 ইন্টু 2 মোল আসবে। খুব সোজা কথা, 0.4। এগুলো হচ্ছে সাম্যাবস্থায় মোল সংখ্যা। বুঝছো? এগুলো আমি এখানে লিখে দিতেছি, আদি মোল সংখ্যা, আর এটা সাম্যাবস্থায় মোল সংখ্যা। ঠিক আছে, তো কেপি চাইছে সরাসরি, তাহলে আমরা কেপি বের করার জন্য আমাদের কি লাগবে? কেপি বের করার জন্য আমাদের সবার আংশিক চাপ লাগবে, এবং আংশিক চাপের ফর্মুলা, আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোল ভগ্নাংশ। এটা তোমরা অবশ্যই জানো, এটা এখানে আমি আলাদা করে কি বলবো? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। কেপি বের করতে হইলেই তোমাকে এই কাহিনীটা করতে হবে। বুঝছো? আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আর এই মোল ভগ্নাংশ জিনিসটা কি? এই মোল ভগ্নাংশ জিনিসটা হইল নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। হ্যাঁ, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, এটা হইতেছে এই মোল ভগ্নাংশের অর্থ। ঠিক আছে, তাহলে আমাদের এই দুইটা গ্যাসেরই আংশিক চাপ বের করতে হবে। মোল ভগ্নাংশকে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। হ্যাঁ, আংশিক চাপকে ছোট হাতের পি আর মোট চাপ হইলো বড় হাতের পি। এখানে মোট চাপ তোমাকে 1 ATM বলা আছে অলরেডি কোশ্চেনে। ওকে, তো দেখো, আংশিক চাপ N2O4 এর আংশিক চাপ, এটা কি হবে? N2O4 এর মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। হ্যাঁ, N2O4 এর মোল ভগ্নাংশ কি? নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। N2O4 এর নিজের মোলটা কত সাম্যাবস্থায়? 0.8। আর মোট মোল কত? 0.8 আর 0.4। এটা আমরা একটু যোগ করে বের করে নেই। মোট মোল সমান 0.8 প্লাস 0.4 অর্থাৎ 1.2 মোল। আচ্ছা, 1.2 মোল। এই হলো 1.2 বসাইলাম। আর পি মোট মোল তো আমার দেওয়াই, মোট চাপ দেওয়াই আছে 1 ATM, তো এটা 0.8 বাই 1. আমার হাতের কাছে ক্যালকুলেটর নাই, এটা আমি এইভাবেই রাখতেছি ATM। এটা হলো N2O4 এর আংশিক চাপ। ঠিক আছে, তারপরে NO2 আংশিক চাপ বের করব। এটা হবে NO2 মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ঠিক আছে, তো NO2 ক্ষেত্রে দেখো, নিজের মোল বাই মোট মোল, এটা হবে তার মোল ভগ্নাংশ। NO2 নিজের মোল কত? 0.4, আর মোট মোল কত? 1.2। এই যে ইন্টু মোট চাপ কত এটা, তো এটা 0.4 বাই 1 হবে। ঠিক আছে, আচ্ছা এগুলো তো মনে হয় হাতেই হিসাব করে ফেলা যায়। আচ্ছা আমরা রাখি এখানে যেরকম আছে। এই হলো তোমার এই দুইটার আমরা আংশিক চাপ বের করে ফেলছি, এবং এটা ATM আসবে, ATM আসবে। এখন আমরা কেপি বের করব। কেপি কি হবে এই বিক্রিয়ার জন্য? এই যে NO2 স্কয়ার ডিভাইডেড বাই N2O4। এই যে NO2 স্কয়ার ডিভাইডেড বাই কি? N2O4। ওকে, তো NO2 কোথায়? NO2 হইতেছে, আমরা এই যে এখানে বের করছি এইটা 0.4 বাই 1.2 স্কয়ার, আর N2O4 আমরা বের করছিলাম 0.8 বাই 1.2। এইটা, এটা যত আসে এত ATM। ATM হবে কেননা এটা কিন্তু এই যে 2 আর এটা 1। হ্যাঁ, 2 আর এটা 1, তো ডেল এন জিনিসটা 2 মাইনাস 1 1, তো অ্যাটমসফিয়ার টু দি পাওয়ার 1 আর কি। হ্যাঁ, অথবা এখান থেকেও দেখা যায় অ্যাটমসফিয়ার স্কয়ার বাই অ্যাটমসফিয়ার, নর্মালি একটা অ্যাটমসফিয়ার হবে। এইভাবে তুমি কেপির মানটা বের করতে পারো। ঠিক আছে, ভেরি ইজি, খুবই খুবই সোজা ম্যাথ।
ওকে, এইভাবে আমরা কেপি বের করলাম। এখানে আর কিছু চাই নাই, তো আমার অঙ্ক এখানেই শেষ। চাইলে তুমি এখানে কেসিও বের করতে পারো। আমাদের এই যে সূত্রটা আছে কেপি কেসির মধ্যবর্তী সম্পর্ক, এই সূত্রের মাধ্যমে আমরা কেপি এবং কেসির যে কোনো একটা জানা থাকলে অন্যটা বের করতে পারি। বুঝছো, অন্যটা বের করতে পারি। তো এটার জন্য শর্তটা কি? এই যে তাপমাত্রাটা জানা থাকতে হবে। তাপমাত্রা যদি জানা থাকে, এখানে তাপমাত্রা তোমাকে 25 ডিগ্রি বলা আছে, তাই তুমি এখন কেসি বের করতে পারবা। বুঝছো? তো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন। এটা ভালো করে খেয়াল রাখবা, ফর্মুলার কিন্তু কেপিটা এই সাইডে আর কেসিটা কিন্তু এই সাইডে। বুঝছো? আমাদের একটা সাইকোলজি কাজ করে যে কেসি বের করতেছি, তাহলে তো কেসি ইকুয়াল টু কেপি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল এন, এমন কিছু একটা হবে না, এমন কিছু না। ঠিক আছে? এটা কিন্তু অনেকে ভুল করে। ঠিক আছে, অনেকে ভুল করে, এটা কিন্তু ভুল করা যাবে না। ওকে, তো কেসি কত? সরি, কেপিটা আমরা এই যে এখান থেকে বের করব, এখানে বসাবো। কেসিটা আমাদের বের করতে হবে, এখানে আর এর মান তুমি বসাবা 0.0821। এটা আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু 8.314 হবে না। ওকে, আর টি হলো তোমার 273, 25 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 298। 298 আর ডেল এন 1। এখান থেকে কেসি বের করে ফেলবা। বুঝা গেছে? একক হবে মোল পার লিটার, এর উপরে পাওয়ার 1, অর্থাৎ শুধু মোল পার লিটার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা পরের ম্যাথে চলে যাইতেছি। দেখো, 8.25 মোল হাইড্রোজেনের সাথে এত মোল আয়োডিনের বিক্রিয়া করায় সাম্যাবস্থায় এত মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল, কেসি কত? আমরা বিক্রিয়া লিখি শুরুতে। হাইড্রোজেনের সাথে আয়োডিন বিক্রিয়া করাইতেছে, এরকম একটা কিছু আসবে। ওকে, ওকে, তো এই হলো আমাদের সমতাকৃত বিক্রিয়া। সমতা করতে হবে। বিক্রিয়ায় কি বলছে, কোনটা কতটুকু মোল ছিল? হাইড্রোজেন ছিল 8.25 মোল, আয়োডিন ছিল 6.75 মোল। ঠিক আছে, শুরুতে এটা নাই। সাম্যাবস্থায় 11.5 মোল এইচআই পাওয়া গেছে। এটাতে আমি পরে আসতেছি। বুঝছো, এটাতে পরে আসতেছি। তো আমাকে এখানে দেখো কোনো বিয়োজন মাত্রা বলে নাই, তো আমি এখানে একটা বিয়োজনের পরিমাণ এক্স ধরে নিব। বিয়োজনের পরিমাণ এক্স ধরে নিব, তো এখান থেকে 8.25 মাইনাস এক্স, এক্স পরিমাণ বিয়োজিত হয়েছে। বুঝছো? এখানে কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, এইটা কিন্তু এর সাথে কোনো সম্পর্ক নাই যে এইখানে 1 আছে নাকি এখানে কি আছে। এই এক্স এর সাথে কোনো সম্পর্ক নাই কারো, এখানে সবসময় এক্স হবে। বুঝছো? এখানে সবসময় এক্স হবে। এখানে এক্স দিলাম। তো এখন এখান থেকে 1 মোল গেলে এখান থেকে 1 মোল যায়, তাই না? এখান থেকে 1 মোল গেলে এখান থেকে 1 মোলকে নিয়ে যাবে। তাহলে এখান থেকে যদি এক্স মোল যায়, এখান থেকে কি এক্স মোলকে নিয়ে যাবে না? তাহলে 6.75 মাইনাস এক্স হবে, তাই তো? তারপরে এখান থেকে যদি 1 মোল যায়, এখানে 2 মোল চলে আসে। এখান থেকে যদি এক্স মোল যায়, এখানে কত 2x মোল চলে আসবে। এখানে 2x মোল চলে আসবে। খুব ভালো কথা। এখন আমাকে বলা আছে এই যে এটা, যে সাম্যাবস্থায় 11.5 মোল এইচআই পাওয়া গেছে। তাহলে সাম্যাবস্থায় এই যে এইটাই আসলে 11.5। বুঝছো, এইটাই 11.5। বুঝছো? তাইলে এক্স এর মান আমরা বের করে ফেলতে পারি না? 2x ইজ ইকুয়াল টু 11.5। তাহলে এক্স কত হবে বলো? এটা হবে 5.75। এটা হলো আমাদের এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু পেয়ে গেলে এখন তুমি এক্স এর ভ্যালু এখানে এখানে বসাতে পারবা, তাই না? এক্স এর ভ্যালু এখানে বসাও। এক্স এর ভ্যালু এখানে বসাও। 6.75 মাইনাস কত? 5.75। এটা কত হবে? 1 মোল হবে। এটা এত মোল। আর এখানে কত? 8.25 ছিল, এখান থেকে বিয়োগ যাবে 5.75। তো বলো এটা কত আসে? এটা আসে হলো 2.5 মোল। ওকে, এইভাবে আমরা সবগুলার মোল সংখ্যা বের করে ফেললাম সাম্যাবস্থায়। এখন আমাকে বলছে কেসি কত। কেসি কত? তো কেসি বের করার জন্য আমাদের কি লাগে? ঘনমাত্রা লাগে, তাই না? ঘনমাত্রা লাগে। এখন ঘনমাত্রা কি? এন বাই ভি। এখন আমাকে মোল সংখ্যাগুলো সব জানা আছে, কিন্তু ভিটা জানা নাই। আয়তন দেখো, কোথাও কোনো আয়তন বলে নাই। এটাকে আমরা কি বললাম? আয়তন না দেওয়া থাকলে আমি 1 লিটার ধরে নেব। এত না দেওয়া থাকলে 1 লিটার ধরে নেব। তাহলে আমরা লিখি এখন কেসি। দেখো, কেসি ইজ ইকুয়াল টু এইচ আই এর ঘনমাত্রা ডিভাইডেড বাই
ও এখানে স্কোয়ার, তাই না? হ্যাঁ, হাইড্রোজেনের ঘনমাত্রা ইনটু কি আয়োডিনের ঘনমাত্রা। ঠিক আছে, এখানে আমরা এখন মান বসাইতেছি। HI এটার ঘনমাত্রা, এটার আমরা মোল সংখ্যা জানি। আমাদের মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ করলে আমরা ঘনমাত্রা পেয়ে যাবো, তাই না? তাহলে দেখো, মোল সংখ্যা তো 11.5, আয়তন কত? 1 দিয়ে ভাগ করো, তাহলে এটা কি ঘনমাত্রায় পরিণত হয়ে গেল HI। তারপরে H2, এটা কত? 2.5, এটাকে 1 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাবে ঘনমাত্রা আয়োডিন 1 কে 1 দিয়ে ভাগ করো, তাহলে এটা এখানে হিসাব করলে যা আসে এটা হবে তোমার কেসি। আর এককটা কি আসবে দেখো তো, এখানে এটা 2 না, এখানেও তো কি 1 + 1 2, তার মানে ডেল এন জি ইজ ইকুয়াল টু উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা ইজ ইকুয়াল টু 0। তার মানে এই বিক্রিয়ায় যেহেতু এটা 0, তাই এটা একক বিহীন হবে। বুঝছো, এটা একক বিহীন হবে, তোমরা লিখতে হবে না একক বিহীন, এটা একক ছাড়া হবে, এটা বুঝাই যাইতেছে। ও সরি, এখানে আমি স্কোয়ার দিছি কেন? এখানে স্কোয়ার নাই, হ্যাঁ এখানে স্কোয়ার নাই। তো উপরে যা আছে দেখো, উপরেও কি একটা, উপরে হলো 2টা ঘনমাত্রা আর নিচেও 2টা ঘনমাত্রা, 2টা কাটাকাটি করে এখানে কোনো ঘনমাত্রার একক থাকবে না। ওকে, তো এটা একক বিহীন হবে। এবং আরেকটা খুবই 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 ইম্পর্টেন্ট কথা, এখানে বের করতে বলছে কেসি। যেহেতু এটা একক বিহীন, তাহলে খেয়াল করো, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT টু দি পাওয়ার ডেল এন, যেহেতু 0, তাহলে এখানে কি কেসি আর কেপি সমান হবে এই বিক্রিয়ার জন্য। অর্থাৎ এই বিক্রিয়ায় যে কেসিটা তুমি পাবা ওইটাকেই তুমি কেপি হিসেবে ইউজ করতে পারবা, কিন্তু বুঝছো, কেসিটাকেই তুমি কেপি হিসেবে ইউজ করতে পারবা। অর্থাৎ তোমাকে যদি এখানে বলে যে কেপি বের করো, যদি বলে কেপি বের করো, বলতেই পারে, কিন্তু কেপি বের করার মতো কোনো ডেটাই তোমার দেওয়া নাই, তোমাকে মোট চাপও দেওয়া নাই। বুঝছো, তোমাকে মোট চাপ তো বলা নাই, অন্য আর কিছুই বলা নাই যে তুমি কেপি বের করতে পারবা। কথা বুঝছো, কেপি বের করার কোনো ডেটাই দেওয়া নাই, কিন্তু তুমি কেসি বের করে তারপরে কেপি বের করতে পারবা, এটাই হলো আমাদের এখানের ব্যাপার। ঠিক আছে, তো খেয়াল রাখো কিন্তু ভালো মতো। আর আমি আরেকটা কথা বলি, এখানে আমাদের আরেকটা ওই ম্যাথ, নেক্সট ম্যাথে যাওয়ার আগে, যদি তুমি এই ম্যাথটা আলফা দিয়ে করতা তাহলে কি হইতো? হ্যাঁ, আমি একটু এখানে লিখতেছি। ইফ আলফা, আমি যদি আলফা দিয়ে করি, H2 + I2, এখান থেকে 2HI, কোনটা কতটুকু ছিল বলো? 8.25, 6.75, 8.25, 6.75, আর এটা 0। আলফা মানে কি? 1 মোল থেকে কতটুকু বিয়োজিত হয় সেটা, তাইলে এইটা 8.25 মোল থেকে 8.25 আলফা বিয়োজিত হবে। ঠিক আছে, এই কারণে আমি আলফা দিয়ে করি নাই, বেশ কমপ্লেক্স হয়ে যায় জিনিসগুলা, বুঝছো। আলফা মানে 1 মোল থেকে কতটুকু যায়, এখানে তুমি নিচে কতটুকু 8.25, এত থেকে এতটুকু যাবে। এবার এখান থেকে 1 মোল গেলে এখান থেকে 1 মোল যায়, তাহলে এখান থেকে যতটুকু যাবে এখান থেকে ততটুকুই যাবে, 8.25 আলফাটা যাবে। ঠিক আছে, আবার এখান থেকে 8.25 আলফা, এখান থেকে 1 মোল গেলে এখানে 2 মোল আসে, 8.25 আলফা গেলে এখানে আসবে 2 ইন্টু 8.25 আলফা। ওকে, এটাই তো। এগুলা এখানে হিসাব করে, তবে এখান থেকে আলফা বের করবা, পরে এখানে এগুলা করতে হবে। তো এগুলা করার কোনো দরকারই নাই, তুমি এখানে ইজিলি করে ফেলতে পারো জাস্ট এক্স ইউজ করে। ঠিক আছে, ওকে, আমরা আমাদের নেক্সট ম্যাথে যাইতেছি। এটা একটা বেশ ইম্পর্টেন্ট ম্যাথ, এটা এই ম্যাথটা বুয়েটে আসছিল মেবি 6-7 সালে, 6-7 সেশনে অ্যাডমিশনে আসছিল। 2 মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হইতেছে। তো আমরা বিক্রিয়া আগে লিখি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এই হলো আমাদের সমতাকৃত বিক্রিয়া। এখন 2 মোল নাইট্রোজেন এবং 4 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায়, 2 মোল নাইট্রোজেন 4 মোল হাইড্রোজেনের বিক্রিয়ায় নাইট্রোজেনের 20% সাম্যাবস্থায় অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়। তো শুরুতে অ্যামোনিয়া নাই। এখন নাইট্রোজেনের 20% অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, তাহলে বুঝে দেখো, নাইট্রোজেনের 20% মানে আসলে কি বুঝাইতেছে। নাইট্রোজেন আছে কতটুকু? 2 মোল না, নাইট্রোজেন আছে 2 মোল, অর্থাৎ 2 মোলের 20%, 20% মানে কি 20/100, 0 0 কাটা 0.4। তার মানে নাইট্রোজেনের 20% মানে আসলে 0.4 মোল হবে, এবং এই 0.4 মোল অ্যামোনিয়ায় রূপান্তরিত হইতেছে, অর্থাৎ নাইট্রোজেন থেকে 0.4 মোল চলে গেছে। বুঝছো, নাইট্রোজেন থেকে 0.4 মোল চলে গেছে। এইগুলো কিন্তু এক একটা টাইপ, হ্যাঁ,
প্রশ্নে যদি এরকম ভাষা বলে তাহলে কিন্তু তোমাকে এইভাবে বুঝে নিতে হবে। তো নাইট্রোজেন থেকে 0.4 মোল চলে গেছে। এখন এইবার আমরা আমাদের কনসেপ্টে আসতেছি। এখান থেকে যদি 1 মোল যায়, এখান থেকে কত 3 মোল যায়। এখান থেকে 1 মোল গেলে এখান থেকে 3 মোল যাইতেছে। তাহলে এখান থেকে 0.4 মোল যদি যায়, তাহলে এখান থেকে কি 3 ইন্টু 0.4 মোল যাবে। 4 থেকে এটা বিয়োগ হবে, এই যে এই 4 থেকে বিয়োগ হবে। আবারও বলতেছি, এখান থেকে 0.4 মোল যায়, এখান থেকে 1 মোল গেলে এখান থেকে সাথে 3 মোল করে নিয়ে যায়। তাহলে এখান থেকে 0.4 মোল গেলে এখান থেকে 3 ইন্টু 0.4 মোল যাবে। দ্যাটস ইট। তারপরে এখানে 1 মোল গেলে 2 মোল আসে, ডাবল হয়। তাহলে এখানে থেকে 0.4 মোল গেলে এখানে 2 ইন্টু 0.4 মোল আসবে। ওকে, এটাই। তো এখানে আমরা এটাকে কত লিখবো, 1.6, এটা হলো 4 মাইনাস কত, 3 4 12, তাই না? 1.2 হবে। এটা কত হবে বলো, 2.8, আর এটা তো 0.8। এই তো আমরা সবার মোল সংখ্যা পেয়ে গেছি। এখন কেসির মান বের করতে বলছে এবং তোমাকে পাত্রের আয়তন বলা নাই। পাত্রের আয়তন তুমি 1 লিটার ধরে নিয়ে কেসি বের করে ফেলবা। ঠিক আছে, আশা করি পারবা। ওকে, তো দেখো, অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেন কিউব। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে এই যে 0.8, এটা স্কোয়ার। ও, এগুলা কি, এগুলা মোল সংখ্যা, আমাদেরকে ঘনমাত্রায় প্রকাশ করতে হবে, তাই একটা 1 দিয়ে ভাগ হবে। আয়তন 1, আমি আয়তন ধরে নিতেছি, ধরি পাত্রের আয়তন 1 লিটার। তারপর নাইট্রোজেনের ক্ষেত্রে যে 1.6, 1 দিয়ে ভাগ করো। আর হাইড্রোজেনের ক্ষেত্রে 2.8, 1 দিয়ে ভাগ করো। এটা যত আসে ততই। এককটা কি হবে, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। ডেল এনটা কত, এই যে 2 মাইনাস 3 আর 1 4 মাইনাস 2। ঠিক আছে, এই হলো আমাদের এই ম্যাথটা। এখন এখানে দেখো, আমরা এই ম্যাথটাই আগের ম্যাথটাই একটু অন্যভাবে করাইতেছি। এখানে বলছি যে হাইড্রোজেনের 20% সাম্যাবস্থায় অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, তাইলে কি চেঞ্জ আসবে তোমার এখানে, বুঝছো? এই ম্যাথটা একটু ভালো মতো খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। তো বিক্রিয়া লিখি আবার, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া, 2 মোল, 4 মোল, 0 মোল। হাইড্রোজেনের 20% অ্যামোনিয়ায় রূপান্তরিত হয়, তাইলে হাইড্রোজেন কতটুকু আছে, 4 মোল না? তাইলে হাইড্রোজেনের 20% বলতে আমরা কি বুঝতেছি, হাইড্রোজেনের 20%, হাইড্রোজেন ছিল 4 মোল। তাহলে 4 মোলের 20% যেটা আসে হলো আমার কত, 0.8। তার মানে এখান থেকে 0.8 মোল চলে যাবে। এই যে এইবার হলো আমাদের খেলা শুরু। এইখান থেকে 3 মোল যদি যায়, এইখান থেকে 1 মোলকে নিয়ে যায়, বুঝো কিন্তু। এখান থেকে 3 মোল গেলে এখান থেকে 1 মোল নিয়ে যায়। তাহলে এখান থেকে যদি 0.8 মোল যায়, 3 মোল গেলে 1 মোল যায়, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ যায়। তাহলে এখান থেকে যদি 0.8 মোল যায়, এখান থেকে যাবে 0.8/3। 2 মোল তো ছিল, এখান থেকে এই পরিমাণ বিয়োগ হয়ে যাবে। আমার কথা বুঝছো? এইটা হবে, আশা করি বোঝা গেছে। এবং এখান থেকে যদি 3 মোল যায়, এখানে 2 মোল আসে। এটা বেশ কমপ্লেক্স। এখান থেকে 2 মোল গেলে এখানে 3 মোল গেলে এখানে 2 মোল আসে। তাইলে 3 মোল থেকে 2 মোল, তাহলে 1 মোল থেকে 2/3 মোল। তাহলে এখানে কত, 0.8 মোল গেছে। 0.8 মোল গেলে ওখানে আসবে 2/3 ইন্টু 0.8। তাহলে এখানে 0 ছিল, আর 2/3 ইন্টু 0.8 হবে। তো এইগুলো এখন বের করবা তুমি, যে কোনটা কত মোল আছে, এরপরে তুমি কেসি বের করবা। ঠিক আছে, এর এখনো কোথাও আসে না এরকম। তো এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এরকম হইতে পারে। ঠিক আছে, আমরা যে যাইতেছি আমাদের লাস্ট ম্যাথে, এই ম্যাথের পরে আমরা এখানে বোর্ড কোশ্চেন করানো শুরু করবো। হ্যাঁ, আমরা বেশ অনেকগুলো এখানে বোর্ড কোশ্চেন নিয়ে রাখছি। তো আমরা দেখো এই ম্যাথটা, নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া। আমরা প্রথমে বিক্রিয়াটা লিখে ফেলি, নাইট্রোজেন প্লাস 3 হাইড্রোজেন 2NH3। তো সাম্যাবস্থায় 16% মোল অ্যামোনিয়া উৎপন্ন হইতেছে, কেপি এর মান কত? তো এই দুইটার বিক্রিয়াতে অ্যামোনিয়া তৈরি হয়েছে 16% মোল। এই জিনিসটার মানেটা কি, 16% মোল অর্থাৎ মোল সংখ্যা টোটাল যা, হ্যাঁ, মোল সংখ্যা টোটাল যা
তার 16% অ্যামোনিয়া। আমার কথা বোঝা গেছে? মোল সংখ্যা টোটাল যা তার 16% হইতেছে অ্যামোনিয়া। অর্থাৎ টোটাল যদি 100 মোল থাকে তাইলে তার মধ্যে এই 16 মোল অ্যামোনিয়া আছে, আর বাকিগুলো হইতেছে এই এরা। বুঝছো? বাকিরা হইতেছে এরা। তাইলে আমরা এখানে বলতেছি যে মোট মোল, হ্যাঁ ধরতেছি এটা আমি, যে মোট মোল হইতেছে 100 সাম্যাবস্থায়। হ্যাঁ সাম্যাবস্থায়, কিন্তু সাম্যাবস্থায় মোট মোল 100। তো সাম্যাবস্থায় যদি মোট মোল 100 হয় তাইলে এখানে আমার অ্যামোনিয়ার মোল সংখ্যা এই 100-র মধ্যে হলো 16। তো অ্যামোনিয়া ছাড়া আর কে আছে এখানে? এই 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 দুজন আছে। তার মানে অ্যামোনিয়া অ্যান্ড হাইড্রোজেন, নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন দুইটা মিলে বাকি 84 মোল কভার করতেছে। বুঝছো? বাকি 84 মোল নাইট্রোজেন এবং হাইড্রোজেন কভার করতেছে। এখন নাইট্রোজেন আর হাইড্রোজেন দেখো তো কি কি রেশিওতে আছে, 1:3 রেশিওতে না? তাহলে দেখো যদি আমি নাইট্রোজেনের কথা বলি, নাইট্রোজেন, নাইট্রোজেনের যে মোল সেটা, নাইট্রোজেন কি এখানে 3 আর 1-এ 4, তাই না? 4 ভাগের 1 ভাগ হলো নাইট্রোজেনের। কতটুকু টোটাল? এখানে আমার 84 মোল ছিল, এই এই দুইটা মিলায় 84 মোল কভার করবে। এর ভিতরে 1:3 রেশিওটা মেনটেন হবে, অবশ্যই মেনটেন হবে, যেহেতু বিক্রিয়া এই রেশিওতে হয়েছে, অবশ্যই এটা মেনটেন হবে। তাহলে 84 মোলের 4 ভাগের 1 ভাগ মোল হচ্ছে নাইট্রোজেনের, আর বাকি 3 ভাগ অর্থাৎ হাইড্রোজেনের মোল হবে 4 ভাগের 3 ভাগ। পুরোটা 4, 4 ভাগের 3 ভাগ হাইড্রোজেনের, পুরোটা 84 মোল। এই তাহলে এখান থেকে 4 দুগুণে 8, 4 একে 4, 21 মোল হইল তোমার নাইট্রোজেন, এবং হাইড্রোজেন হবে তার 3 গুণ। হ্যাঁ, তাহলে 63 মোল হবে। তাহলে তুমি সবার মোল পেয়ে গেলা সাম্যাবস্থায়। এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ব্যাপার যে তুমি অ্যামোনিয়ার মোল জানো, হাইড্রোজেনের মোল জানো এবং নাইট্রোজেনের মোল জানো, তোমাকে কিন্তু এই দুইটা লাইন লেখা লাগে নাই। এই যে এই দুইটা লাইন তোমার করাই লাগে নাই। তো যখন তোমাকে এরকম বলা থাকবে তখন কিন্তু তুমি জিনিসটা এইভাবে করতে পারবা। বুঝছো? তোমাকে ওই 2 লাইন লিখতে হবে না। ওকে? আর তোমার কেপি কেপি বের করতে বলছে। কেপি বের করার জন্য তোমাকে কি লাগবে? সবার আংশিক চাপ লাগবে। তাই আমরা সবার আংশিক চাপ দেখো বের করতেছি। আংশিক চাপ নাইট্রোজেনের জন্য নাইট্রোজেনের মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। ওকে, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ, নাইট্রোজেনের নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল। নাইট্রোজেনের নিজের মোল কত? 21, আর টোটাল মোল কত ছিল? 100, তাই না? টোটাল হিসাবে। আর প্রেশার কত কিছু দেওয়া নেই, তাই আমি 1 ধরতেছি। এটা 0.21 হবে এটিএম। এটা হলো নাইট্রোজেনের আংশিক চাপ। তারপরে হাইড্রোজেনের আংশিক চাপ, ঠিক আছে? এটা আমি আর পুরোটা লিখতেছি না, এটা হবে 0.63, তুমি বের করবা। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে এটা হবে 0.16 এটিএম। ওকে, এরপর এটা বসাই করে ফেলবা। ঠিক আছে, এখান থেকে কেপি বের করে ফেলবা, আমি আর করলাম না। ঠিক আছে, আশা করি পারা যাবে। ওকে, এই ছিল আমাদের কেসি কেপির সব টাইপের মোটামুটি অঙ্ক। এই 3-4 টাইপের অঙ্কই মোটামুটি আছে, ঘুরায় পেঁচায় বিভিন্নভাবে হইতে পারে। আমরা বোর্ড কোশ্চেনে যাইতেছি, তার আগে আমরা এখানে আরেকটা কনসেপ্ট একটু দেখব, বিক্রিয়া গুণাঙ্ক। এটাকে আমরা বলি রিয়াকশন কোশেন্ট। হ্যাঁ, রিয়াকশন কোশেন্ট এটা কি জিনিস? আমরা যখন একটা বিক্রিয়া দেখি যে বিক্রিয়কে এখানে কি বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হয়, তাই না? আমি যদি কেসি লিখি, কেসিটা কি হয়? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি? বিক্রিয়কের ঘনমাত্রা, তাই না? উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। আর যদি তুমি কেপি বলো তাহলে কেপি আসে কি? উৎপাদের চাপ ডিভাইডেড বাই কি? বিক্রিয়কের চাপ, তাই না? বিক্রিয়কের চাপ, এরকম একটা ব্যাপার আমরা বলি। এখানে ব্যাপারটা কি? এই সব কিছুই আমরা কোন কন্ডিশনে বলি? সাম্যাবস্থায়। তো যদি বিক্রিয়াটা সাম্যাবস্থায় না থাকে, বিক্রিয়াটা যদি সাম্যাবস্থায় না থাকে, তাহলেও তো এখানে বিক্রিয়কের ঘনমাত্রা, উৎপাদের ঘনমাত্রা এগুলা এক্সিস্ট করে, তাই না? তো আমি যদি উৎপাদ বাই বিক্রিয়ক নেই, উৎপাদ বাই বিক্রিয়ক নেই কিন্তু সাম্যাবস্থায় না নেই, বুঝছো? উৎপাদ বাই বিক্রিয়ক এখানে কি সাম্যাবস্থায় হবে। সাম্যাবস্থায় যদি এটা না থাকে তাহলে এটাকে আমি কিউসি বলবো। বুঝছো? রিঅ্যাকশন কোশেন্ট, এটাকে আমি কিউসি এবং কিউপি এইভাবে আমরা এটাকে প্রকাশ করি, উৎপাদ বাই বিক্রিয়ক। আর কিউপি হবে যদি
তুমি উৎপাদের চাপ আর বিক্রিয়কের চাপ এইভাবে বলো, তাহলে আমরা এটাকে কিউপি বলবো। কিন্তু এখানে কন্ডিশনটা কি? সাম্যাবস্থায় না। এটা অনেকটা কেএসপি কেআইপির মতো একটা ব্যাপার, বুঝছো? যাই হোক, এটা সাম্যাবস্থায় না, সাম্যাবস্থায় হইলেও সমস্যা নাই। ওকে, কিন্তু কেসি কেপির জন্য এটা সাম্যাবস্থায় হওয়াই লাগবে, বুঝছো? কেসি কেপির জন্য এটা সাম্যাবস্থায় হইতেই হবে। তাইলে কেসি কেপি কিউসি কেপির মধ্যে মেইনলি হিসাবের ডিফারেন্সটা কোথায়? হিসাবে এক ফোঁটা কোনো ডিফারেন্স নাই, হিসাব সব সেম। জাস্ট একটা পার্থক্য, যেটা সাম্যাবস্থায় হবে এটা সাম্যাবস্থায় হবে না, বুঝছো? সাম্যাবস্থায় হবে, সাম্যাবস্থায় হবে না। তাইলে সাম্যাবস্থার কথা যদি আমি বলি, তাহলে সাম্যাবস্থায় কেসি ইকুয়াল টু কিউসি হবে। সাম্যাবস্থায় তুমি যদি এগুলারে বসাও, তাহলে কি সাম্যাবস্থায় উৎপাদ বিক্রিয়ক হবে? ওই কিউসিটারই আমরা কেসি বলি, বুঝছো? তো সাম্যাবস্থায় কিউসি ইকুয়াল টু কেসি, এটা প্রথম কথা। আমাদের সেকেন্ড কথা হলো, যদি কিউসি গ্রেটার দেন কেসি হয়, কিউসি গ্রেটার দেন কেসি হয়, তাহলে দেখো কিউসি মানে কি? উৎপাদ বাই বিক্রিয়ক। তো কিউসি বড় মানে উৎপাদের ঘনমাত্রাটা বেশি, ঠিক আছে? এই যে এখানে বিক্রিয়ক থেকে উৎপাদ, যদি উৎপাদের ঘনমাত্রা বেশি হয়, তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কে বিক্রিয়াটা শিফট করে, তাই না? উভমুখী বিক্রিয়া। আমি আবার বলতেছি, কিউসি বড়, কিউসি বড়, কিউসি বড় মানে কিউসিতে এখানে উৎপাদের ঘনমাত্রা বেশি, উৎপাদের ঘনমাত্রা বেশি। এখানে এখানে আসো, উৎপাদের ঘনমাত্রা বেশি মানে বিক্রিয়াটা পিছন দিকে অগ্রসর হবে, অর্থাৎ বিক্রিয়াটা আমাদের পশ্চাৎ দিকে গমন করবে। তাইলে বিক্রিয়া পশ্চাৎমুখী হবে যদি কিউসি বড় হয়, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। আর যদি কিউসি লেস দেন কেসি হয়, আমরা আবারও একইভাবে বলতে পারি। দেখো কিউসি ছোট, কিউসি ছোট মানে বিক্রিয়কের ঘনমাত্রাটা বড়, এটা বড়, ঠিক আছে? কিউসি ছোট মানে বিক্রিয়কের ঘনমাত্রাটা বড়। এটা যদি বড় হয়, তাহলে বিক্রিয়কের ঘনমাত্রা যদি বেশি হয়, তাহলে কি উৎপাদের দিকে অগ্রসর হবে না? তার মানে বিক্রিয়াটা সামনের দিকে যাবে, বিক্রিয়া সম্মুখমুখী, ঠিক আছে? এইটা আমার এখানে পড়ানোর কথা ছিল না, এটা আমি আগে অ্যাডমিশনের সময় পড়াইতাম অ্যাডমিশনের স্টুডেন্টদের। কিন্তু বরিশাল বোর্ড 23-এ এই এই কনসেপ্ট থেকে একটা কোশ্চেন আসছে, যার কারণে এটা এখন করানো লাগতেছে, ঠিক আছে? তো এটা কিন্তু খেয়াল রেখো, আমি জাস্ট সি দিয়ে লিখছি, এটা কিন্তু কিউপি কেপি এদের ক্ষেত্রেও হবে। কিউপি যদি বড় হয় কেপির চেয়ে, বিক্রিয়া পশ্চাৎমুখী হবে। কিউ কি তারপর কিউপি যদি ছোট হয় কেপির চেয়ে, তাহলে বিক্রিয়া সম্মুখমুখী হবে, ঠিক আছে? আশা করি বুঝছো। যদি কিছুই না বুঝে থাকো, এটা মুখস্থ করো, ঠিক আছে? আমরা আমাদের বোর্ড কোশ্চেনে যাইতেছি। দেখো প্রথম প্রশ্ন, 0.5 লিটার আয়তন, এখানে আয়তনটা বলা আছে, আর 1 লিটার ধরতে হবে না তোমাকে। PCl5 Cl2 আর PCl3 মিশ্রিত করা আছে। 25 ডিগ্রিতে বিক্রিয়াটা বলা আছে। দেখো সবার ভৌত অবস্থা গ্যাস বলা আছে, গ্যাসীয় বলা আছে, এটা উপমুখী হবে। বিক্রিয়ার কেসি বলা আছে, সুন্দর। PCl3 এর ঘনমাত্রা এত হলে অন্য দুটির ঘনমাত্রা কত? আসো করি। প্রথমে আমরা বিক্রিয়াটা লিখি, PCl5 PCl3 থেকে Cl2। একটি ফ্লাস্কে কতটুকু মিশ্রিত করা হয়েছে, মানে এগুলো কিন্তু আদি পরিমাণ। PCl5 0.105, PCl3 PCl3 কত? 0.045, আর Cl2 0.045। এতগুলো আমরা মিশ্রিত করছি, এটা আদি পরিমাণ। এখন আমি ধরতেছি যে এক্স, আমাকে যেহেতু কিছু বলে নাই যে বিয়োজন মাত্রা বা কিছু একটা, তো আমরা এটাকে এই এক্স দিয়ে ধরে নিব যে এক্স পরিমাণ চলে গেল। তাহলে এখান থেকে 1 মোল গেলে এখানে কি 1 মোল আসে না? 1 মোল গেলে এখানে 1 মোল আসে, যেহেতু 1 মোল আসে, তাই মোল গেলে এখানে মোল আসবে। 0.045 প্লাস মোল আসবে, 0.045 প্লাস মোল এখানে আসবে। এখানে 1 মোল গেলে এখানেও 1 মোল আসে, তো এখান থেকে মোল গেলে এখানেও মোল আসবে, ঠিক আছে? এটা আমরা করলাম। এখন তোমরা দেখো কি বলছে, যে সাম্য মিশ্রণে PCl3 এর ঘনমাত্রা এত। তো PCl3 কোনটা? এইটা না? তাহলে PCl3 এর ঘনমাত্রা আমাকে বলো কত হবে? PCl3 এর যে মোল সংখ্যা, এটাকে কি আয়তন দিয়ে ভাগ দিব, বুঝছো কি বললাম? এরকম একটা কিছু, যে S=N/V, মোল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিছি, এবং এই ঘনমাত্রা কত বলা আছে? 0.2065। এখান থেকে এক্স এর মানটা আমরা বের করে নিব। এক্স আসবে মোল, এক্স এর মান বের করে নেব। বলছে যে অন্য দুইটি উপাদানের ঘনমাত্রা নির্ণয় করো।
তাইলে এক্সের মান পেয়ে গেলে তুমি এখন PCl5-এর ঘনমাত্রা বের করতে পারো। কত হবে? PCl5-এর ঘনমাত্রা হবে এইটা, এটা হলো মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন। বের করবা, এক্সের মান বসাবা এবং এটা বের হবে। তারপর Cl2-র মোল ঘনমাত্রা এখান থেকে বের হয়ে যাবে। Cl2টা কত? 0.045 প্লাস এক্স ডিভাইডেড বাই আয়তন। এক্সের মান বসাবা এখানে, এটার ঘনমাত্রা মোল পার লিটারে বের হবে। মোল পার লিটারে বের হবে। আশা করি বুঝছো। আমার মতে এটাই সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ এই ম্যাথটা করার। হ্যাঁ, এই ম্যাথটা করার এটাই সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ। সবচেয়ে ইজিলি চিন্তা করলে এইভাবেই হয়। আমি আরও বিভিন্ন জায়গায় এটা অনেক কঠিনভাবে করা থাকতে দেখছি। তো এইভাবে করবা, সবচেয়ে সোজা। ঘ নাম্বারে আসো। উদ্দীপকের বিক্রিয়াটি কোন দিকে অগ্রসর হবে? এই যে কোন দিকে অগ্রসর বললেই এইসব কাহিনী হবে, কারণ এছাড়া আর কোনো কনসেপ্টই নেই কোন দিকে অগ্রসর হবে সেটা করার। তাইলে এখানে কেসিটা দেখো সুন্দরভাবে বলা আছে, বুঝছো? কেসিটা সুন্দরভাবে বলা আছে। তো কেসি যেহেতু বলা আছে, তো আমরা এখান থেকে কি করতে পারি? কিউসি বের করব। কিউসি এবং কেসির তুলনা করে আমি বলবো যে বিক্রিয়ার কোন দিকে অগ্রসর হবে। এবং আমরা কিন্তু এখানে গ নাম্বারের কোনো ডেটা ইউজ করব না, বুঝছো? গ নাম্বারে এটা অলরেডি সাম্যাবস্থায় পৌঁছায় গেছে। তো সাম্যাবস্থায় পৌঁছানোর আগে কি ঘটছিল সেটা চাইছে। আমার কথা বুঝছো? সাম্যাবস্থায় পৌঁছানোর আগে বিক্রিয়া কোন দিকে হয়েছে, এদিক থেকে এই দিকে হয়েছে না এদিক থেকে এই দিকে হয়েছে, এটাই বের করতে বলতেছে। তো আমরা গড়ে কোনো ডেটা ইউজ করব না, ঘতে কোন দিকে অগ্রসর হবে। তাইলে আমাকে আমরা এই যে এই ব্যাপারটা, হ্যাঁ, যে PCl5, PCl3 এবং Cl2, PCl3, Cl2, তাইলে 0.105, 0.045, 0.045, ঠিক আছে, এত। তো এখন আমরা, এটা দেওয়া আছে আমাদের, এটা আমাদের ইনিশিয়াল ঘনমাত্রা। তাহলে এইখান থেকে আমরা কিউসিটা বের করে ফেলবো, কিউসি বের করে ফেলবো, বুঝছো? PCl3 এর ঘনমাত্রা, Cl2 এর ঘনমাত্রা, PCl5 এর ঘনমাত্রা, হিসাব হুবহু কেসির মতোই। PCl3 কত? 0.045। কিন্তু তোমাকে এটা কি ঘনমাত্রা বসাইতে হবে, তাই তুমি আয়তন দিয়ে ভাগ দিবা। দিলাম। Cl2 আয়তন দিয়ে ভাগ দাও। আর নিচে কি? PCl5 0.105, এটাকেও আয়তন দিয়ে ভাগ দাও, আয়তন 5। ওকে, এটা হিসাব করো, দেখো কত আসে। এটা আসে হলো 3.8 10⁻²। আমি মাত্র হিসাব করলাম, এটা আসে এত মোল পার লিটার। আর এটা 0.5, হ্যাঁ, 0.5। ওকে, এটা মোল পার লিটার, বুঝছো তো? এটা মোল পার লিটার, এটা মোল পার লিটার, এটা মোল পার লিটার। একটা মোল পার লিটার একটা মোল পার লিটার কাটা গেলে খালি মোল পার লিটার থাকবে। এভাবে, অথবা এই যে এভাবে করতে পারো, যে এখানে 2, এখানে 1, 2 - 1, তো এখানে 1, এভাবে। ওকে, এটা হলাম তোমার কিউসি। তাহলে এই যে এখানে এখন বলো কেসি কত? 4.2, 10⁻², পাওয়ারটা সেম আছে। দেখি এটা যার বড় ওইটাই বড়, তাইলে কি কেসি বড় না? আর কিউসি ছোট। এই যে কিউসি ছোট হইলে বিক্রিয়াটা সম্মুখমুখী হবে। তাই সুতরাং বিক্রিয়া সম্মুখমুখী হবে। ঠিক আছে, এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, ভেরি ইজি, খুবই সোজা প্রশ্ন। জাস্ট যদি তুমি এই জিনিসটা বুঝো যে বিক্রিয়া গুণাঙ্কের কনসেপ্ট আসলে কি। পরে দেখো এটা, উদ্দীপকে বিক্রিয়ায় সাম্যাবস্থায় 20% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান নির্ণয় করো। খুবই ইজি। গ্রাম 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 বলা আছে সব, কেপি বলা আছে তোমাকে 1। ঠিক আছে, 20% বিক্রিয়ক বিয়োজিত হলে, এটা আলফার ভ্যালু 0.2, চাপের মান বের করতে বলছে। তো তোমার এ থেকে বি প্লাস জেড, তো 20% বিক্রিয়ক বিয়োজিত হয়, এখানে আমরা 1 ধরে নিলাম। এটা 1, 0.2, 0.2, 0.8। এবার এখান থেকে 1 মোল গেলে এখানে 1 মোল আসে, 1 মোল আসে এখানে। তো এখানে 0.2 মোল গেলে এখানে 0.2 মোল আসবে, তারপরে এখানেও 0.2 মোল আসবে। ওকে, সবার মোল সংখ্যা। তো প্রয়োজনীয় চাপের মান বের করতে বলছে। তো আমরা মোট চাপটা, যেহেতু আমাকে কেপি বলা আছে, তাই আমাকে মোট মোল সংখ্যা বের করে ওই যে মোল ভগ্নাংশের হিসাব নিকাশে যাইতে হবে। মোট মোল 0.8, 0.2, 0.2, এটা মনে হয় 1.2 আসে, তাই না? 1.2 মোল।
ওকে, তো এরপর তুমি সবার চাপ বের করবা, পি এ এক্স এ ইন্টু পি, তাই না? তো যেহেতু এখানে মোট চাপ তোমাকে বের করতে বলছে, হ্যাঁ, প্রয়োজনীয় চাপের মান বের করো, তো পিটা আমার অজানা। আর এক্স এ নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, এর নিজের মোল কত 0.8 ডিভাইডেড বাই মোট মোল কত 1.2 ইন্টু পি, এটা হলো তোমার পি এ। বুঝছো? একইভাবে তুমি পিবি বের করবা। আমি আর পুরোটা লিখতেছি না, পিবি হবে 0.2 বাই 1.2 পি। এবং তুমি পিজেড বের করবা, পিজেড হবে 0.2 বাই 1.2 ইন্টু পি। ওকে, এইগুলো এখন আমরা কেপির ইকুয়েশনে বসাই দেব। তো কেপি কত আসবে এই বিক্রিয়ার জন্য? জেড বাই বি জেড একদিকে আরেকদিকে এ, বি জেড আর এখানে এ। তো বি এরটা কত? 0.2 বাই 1.2 পি, 0.2 বাই 1.2 পি। এখানে এটাও 0.2 বাই 1.2 পি। আর এখানে এরটা কত? এরটা আমাদের 0.8 বাই 1.2 পি। এটার মান 1। এটা সলভ করে পি এর মান বের করবা। বুঝছো? খুব সোজা। আর হিসাবগুলা পি পি কাটা যায়। আর এই 0.2 বাই 1.2, বুঝছো, এটা কিন্তু 2/12 অর্থাৎ 1/6। ঠিক আছে? তো এটা আসলে 1/6 এর মতো বিহেভ করবে। তো এগুলো তোমরা অনেক হাতে হাতেই হিসাব করে ফেলতে পারবা। তো এখান থেকে পি এর মান বের করবা যেটা আসে। ওকে, আর 0.8 বাই 1.2, এটা হবে 8/12, 4 2 8, 4 3 12, 2/3, এটা হবে 1.167। আর এটা হবে কত? এটা 3.3, 0.67। তো এগুলো এখানে বসাই ফেললেই তোমার অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে পি এর মান বের করবা, এটাই অধিক উৎপাদ প্রাপ্তি। এটা লাসাতিলের নীতির প্রশ্ন, এটা তোমরা আশা করি পারো। হ্যাঁ, এটা যে তাপোৎপাদী বিক্রিয়া, তাই কি কি করলে এখানে অধিক উৎপাদ পাওয়া যাবে এগুলো লাসাতিলের নীতি থেকে ব্যাখ্যা করা যাবে। তো এটা আমি আর এখানে বলতেছি না, পরেরটাতে আসো। এখানে এটা একটা বিক্রিয়া। তো এই জিরার প্রারম্ভিক মোল সংখ্যা দেওয়া আছে। ওকে, তো 2 ATM চাপে Q2 এর 60% বিক্রিয়া করে সাম্যাবস্থায় উপনীত হয়, এটা কেপি হবে। কেপি হিসাব করো। এটা আমার মনে হয় না পারার কিছু নাই। হ্যাঁ, এটা এখন পারবো, আমরা যেসব ম্যাথ করাইছি হুবহু ওইসব ম্যাথের মতোই, তো এটা আমি আর করতেছি না, এটা করবা। এবং এটা মনে হয় কি আমাদের লাস্ট ম্যাথ, না আরেকটা আছে? আরো দুই দুই তিনটা ম্যাথ আছে। ওকে, এখানে এটা একটা বিক্রিয়া বলা আছে, কেপির রাশিমালা প্রতিপাদন করো, রাশিমালা প্রতিপাদন করো। তো দেখো এখানে এখন রাশিমালা প্রতিপাদন বলতে এখানে তুমি সবকিছুকেই অজানা ধরে নিবা। বুঝছো? সবকিছুকেই আমরা অজানা ধরে নিব, ওই হিসাবে একটা হিসাব করব। ঠিক আছে? কেপি বলছে, তো আমার মনে হয় এইটাও করানোর দরকার নাই, তাও করতেছি। এটা ধরো 1 মোল, এটা ধরো 3 মোল, এইগুলাতে আমরা আর কি এইগুলা আর কি সমান সমান ধরে নেই। বুঝছো? এগুলা সমান সমান ধরে নেওয়া লাগে যখন আমরা রাশিমালা প্রতিপাদন করি। আমি এক্স দিয়ে করব, তুমি আলফা দিয়েও করতে পারো। ওকে, এক্স, তো এটা 3 - 3x হবে, এটা 2x হবে। এরপরে কেপি, এর জন্য আমাকে মোট মোল বের করতে হবে। মোট মোল কত? 1 - x প্লাস 3 - 3x প্লাস 2x। তো এটা কত হবে? 3 5 6 6, এটা -4 আর ওইটা -2x। এটা হলো আমার মোট মোল। তখন আমি সবার জন্য আংশিক চাপগুলা বের করি। A2-র জন্য আংশিক চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো তোমাকে এখানে মোট চাপ বলে না, এখানে কিন্তু আবার মোট চাপ 1 ধরে নিও না, এখানে মোট চাপ তোমাকে রেখে দিতে হবে। এর মোল ভগ্নাংশ, নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল, নিজের মোল মোট মোল ইন্টু পি। তারপরে B2-র জন্য নিজের মোল মোট মোল ইন্টু মোট চাপ। তারপরে AB3-র জন্য নিজের মোল মোট মোল মোট চাপ। এগুলা সব যদি আমি এখন কেপির ইকুয়েশনে বসাই দিই, তাহলে তোমার চলে আসবে রাশিমালা AB3 স্কয়ার। আর এখানে কত? A2 আর B2-র কিউব, A2
আর এখানে হবে বি2 কিউব। এখন AB3টা বলো, 2x/6 - 2x পি। তারপর A2 কত? 1 - x 6 - 2x। আর B2 কত? 3 - 3x 6 - 2x কিউব। এখন জাস্ট এটা তুমি সিম্পলিফাই করতে হবে, বুঝছো? এটা সিম্পলিফাই করলেই তোমার অঙ্ক হয়ে যাবে। এখানে কি 4x² তারপরে 6 - 2x সাথে p² তাই না? আর নিচে কি হয় দেখো, 1 - x 6 - 2x * p। আমি এখান থেকে 3 কমন নিয়ে নিব, তাহলে 1 - x হবে। আর এখানে 6 - 2x হয় ইন্টু পি। আর এই যে কিউবটা আছে, এই কিউবটা আমি সবার উপরে দিয়ে দিলাম। তাহলে এখানে কিউব, এখানে কিউব, এখানে কিউব এবং এখানেও কিউব হবে। ওকে, এখানেও কিউব হবে। এখন এইটা এখন হিসাব তোমাদের হাতে। এখান থেকে এটা হিসাব করলে যেরকম আসে ওইরকমই থাকবে, বুঝছো? তো এটা করবা, বুঝছো? এটা হিসাব করে সরল করে তুমি যতটুকু কাটাকাটি করতে পারো, যতটুকু করতে পারো অতটুকুই আমাদের কেপির রাশিমালা। ওকে। সর্বোচ্চ উৎপাদন পেতে লাসা তিলের নীতি দিয়ে করবা। এটা তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপন্ন হইতেছে। এরপরে x°C তাপমাত্রা, এটা একটু নতুন টাইপের প্রশ্ন। তাপমাত্রা চাইছে। এত চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর বিয়োজন বিক্রিয়ায় PCl5 20% বিয়োজিত হয়। আলফা 0.2 কেপি দেওয়া আছে, নাইস। এক্স এর মান নির্ণয় করো। ওকে, এক্স এর মান নির্ণয় করো। তাপমাত্রা বের করতে বলছে, তো কেপি দেওয়া আছে, তো আমি কেসি বের করব। হ্যাঁ, আমাদের প্ল্যান হইলো এরকম যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু RT⁴ এখানে তোমাকে এই যে কেপিটা এটা গিভেন, এটা দেওয়া আছে। কেসিটা আমি বের করব, কেসিটা বের করব। আর তো আমার মুখস্থ আছে, আবার মুখস্থ আমি বলে দেই, এটা 0.0821 হবে। কারণ এখানে কিন্তু সবকিছু আমরা অ্যাটমসফিয়ার, তারপর লিটার এসব হিসাবে কিন্তু করতেছি। তাই এটা যে লিটার অ্যাটমসফিয়ার যে এককটা পার মোল পার কেলভিন, এই কারণে এইভাবে আমাদের করতে হবে জিনিসটা। আর টি তাপমাত্রাটাই তোমাকে বের করতে হবে, যেটা কিনা তোমার এক্স। আর ডেলেন কত? PCl5 এর বিয়োজন, তো ডেলেন হবে তোমার 1। ঠিক আছে, PCl3 আর Cl2। ঠিক আছে, এই যে এটা 2, এটা 1, 2 - 1 1। ঠিক আছে, এখন কেসিটা বের করলেই তোমার এখানে হয়ে যাবে, বাকি সবই তোমার জানা আছে। কেসি বের করবো কিভাবে? তোমাকে এখানে 30 লিটার আয়তন বলা আছে। অবশ্যই আয়তনটা ভালো করে চেক করে নেবে যে বলা আছে কিনা, এবং আলফা বলা আছে। তাহলে এই বিক্রিয়ার জন্য এটা 1, এটা 0, এটা 0। তো 1 মাইনাস কত? 0.2, 0.2, 0. এগুলো আর এক্সপ্লেন করতেছি না, এগুলো অনেকবার অনেক এক্সপ্লেন করছি। 0.8, এটা তো 0.22ই আছে। এরপর কেসি বের করার জন্য তোমার আয়তন তো 30, আমি সরাসরি লিখতেছি। PCl3-র জন্য মোল সংখ্যা 30 দিয়ে ভাগ দিলে মোলারিটি হবে। তো Cl2-র জন্য মোল সংখ্যা 30 দিয়ে ভাগ দিলে মোলারিটি হবে, ডিভাইডেড বাই PCl5-এর জন্য মোল সংখ্যা 30 দিয়ে ভাগ দিলে মোলারিটি হবে। হইল। এখন এটা হবে তোমার কি, মোল পার লিটার আসবে কেসি। এখন এই কেসিটা এখানে বসাবা, এখান থেকে টি বাইর হবে। এটাই তোমার তাপমাত্রা। ঠিক আছে, এই তাপমাত্রা বের করতে বলছে। সেলসিয়াস বলছে, হ্যাঁ, খুব সাবধান। এখান থেকে কিন্তু তোমার ক্যালভিন অ্যান্সার আসবে, ক্যালভিন অ্যান্সার আসবে। এখান থেকে 273 বিয়োগ করে তারপর তুমি সেলসিয়াসে বলবা। ঠিক আছে, ওকে। এরপরে তাপমাত্রা স্থির রেখে চাপ কমিয়ে যদি তুমি এততে নিয়ে আসো, PCl5 এর বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাব্যতা গাণিতিক যুক্তি সহ বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, এখানে আমাদের কনসেপ্ট যেটা, যে কেপি কনস্ট্যান্ট থাকবে। কেপি কখনো চেঞ্জ হবে না, তাপমাত্রা চেঞ্জ না হইলে। এখানে বলছে তাপমাত্রা স্থির রেখে, তাপমাত্রা স্থির, চাপ তুমি যাই করো না কেন কেপি পাল্টাবে না, কেপি একই থাকবে। বুঝছো? এই কনটেক্সটেই আমরা জিনিসটা করব। তো PCl5 এর বিয়োজন PCl3 Cl2। তো দেখো, এখানে বলছে যে বিয়োজন মাত্রা বৃদ্ধির সম্ভাবনা, তো আমরা বিয়োজন মাত্রাটাকে অজানা ধরে নিব। 1 - আলফা, আলফা, আলফা। তাহলে মোট মোল সংখ্যা কত? 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা 1 প্লাস আলফা। ওকে, তারপরে
PeCl5 এর আংশিক চাপ, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ, মোল ভগ্নাংশ নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু পি কত বলা আছে, চাপ কমিয়ে 0.0417 করতে হবে। করলাম, এগুলো আমার এটার আংশিক চাপ। একইভাবে তুমি বাকিগুলোর আংশিক চাপ বের করবা। PCl3টা হবে এত, এবং Cl2টা হবে এত। ওকে, এগুলো সব এটিএমে বের হইলো তোমার। এইগুলা সব এটিএমে বের হওয়ার পরে তুমি হইতেছে কেপির ইকুয়েশনে বসাবা। কেপির মান তোমাকে দেওয়া ছিল। ওকে, কেপি ইকুয়াল টু PCl3 আংশিক চাপ, Cl2 আর PCl5। তো PCl3 তোমার আলফা বাই 1 + আলফা, একটু বড় হিসাব, আলফা বাই 1 + আলফা ইন্টু কত, 0.0417। Cl2-র জন্য কত, আলফা বাই 1 + আলফা সেম, 0.0417। আর নিচে কত বলো, PCl5-এর জন্য 1 - আলফা, 0.0417। ওকে, এখন আমরা এগুলা কাটাকাটি করে ফেলি। এটা একটা একটা কাটা যাবে। আর কি কি থাকে টোটাল, আলফা স্কোয়ার থাকে, 1 - আলফা থাকে, আর একটা থাকে 0.0417, তাই না? তাই তো নাকি? আলফা 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 স্কোয়ার, আর এটা একটা একটা কাটা যায় ও নাকি? আচ্ছা, এটা 1 + আলফা হবে, তাই তো? হ্যাঁ, 1 + আলফা হবে। ওকে, এই হলো তোমার কেপি। আর কেপির মান আমরা কত জানি, 0.0417। 0.0417, এটা হলো কেপি। এই যে 0.0417। তাহলে এখন তোমার এইটার সাথে আবার এটা কাটা যাইতেছে। এখান থেকে তুমি এখন আলফাটা বের করবা। আলফা স্কোয়ার ইকুয়াল টু 1 + আলফা। আচ্ছা, হিসাব খুব সোজা, ক্যালকুলেটর ছাড়াই সব হয়ে যাইতেছে। আলফা স্কোয়ার -আলফা -1 = 0। এখান থেকে এখন তুমি আলফার মানটা বের করবা। বুঝছো? দ্বিঘাত সমীকরণ। আলফার হয়তো দুইটা মান আসবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। তো একটা হয়তো প্লাস আসবে, এটা আমি শিওর না, এমন হইতে পারে যে যাই হোক, তো প্লাস মাইনাস হইলে তো তুমি প্লাস মানটা নিবা। তোমার এখান থেকে যেটা আসে ওইটাই হবে তোমার বিয়োজন মাত্রা। বাড়বে না কমবে এটা তুমি বলবা। বুঝছো? ঠিক আছে। এবং আমাদের মেবি লাস্ট ম্যাথ, এই যে এখানে এটা, যে 1 লিটার আয়তনের একটা পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে কাজ করতেছে, এক্স এর বিয়োজন মাত্রা বলা আছে 40%। ঠিক আছে, পিএইচ সীমা এত ধরা। আচ্ছা, সামুদ্রিক কেপির মান বের করো। এটা আশা করি এখন পারবা। হ্যাঁ, না পারার কিছু নাই, না পারার কিছু নাই। কিন্তু এখানে ব্যাপারটা কি, যে তোমাকে আয়তন দেওয়া আছে, চাপ বলা নাই। বলতে পারছো চাপ না, চাপ দেওয়া নেই, তো আমি 1 ATM ধরে নেই। আসলে না, তোমাকে 1 লিটার বলা আছে, তো এখানে তুমি মেইনলি কেসি বের করবা। বুঝছো? কেসিটা আমরা বের করব। এরপরে কেপি বের করার জন্য এই ফর্মুলায় যাব। যেহেতু আমাকে তাপমাত্রা বলা আছে, এই যে তাপমাত্রা বলা আছে, তাই আমি এইভাবে এটা কিন্তু করতে হবে। এটা কিন্তু খুবই একটা কনফিউজিং ব্যাপার। অনেকে কিন্তু এটা 1 ATM ধরে হয়তো কেপি বের করে ফেলবা, ভুল হওয়ার চান্স আছে যদি অ্যান্সার না মিলে। বুঝছো? ওকে, তো বিয়োজন মাত্রা দেওয়া আছে, ওই হিসাবে তুমি করবা। ঠিক আছে, আমি এই যে 2 লাইন লিখে দিই। এক্স থেকে 2y হইতেছে, এটা 0, এটা 0, তো নাকি এটা 1, শুরুতে 1, তো 1 - 0.4 হবে। আর এখানে 0.4 × 2 হবে। এটাই যে আলফা হলো তোমার 0.4, ওই হিসাবে করলাম। তো ওই হিসাবে করবা। এটা হলো গ। পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রা অপরিবর্তিত হবে কিনা, এই যে আমরা এই যে ম্যাথটা করলাম না, এই ম্যাথটার মতোই। বুঝছো? পাত্রের আয়তনটাকে তুমি এখানে দ্বিগুণ অর্ধেক করে তারপরে করবা। বুঝছো? তো আমরা এটা করার জন্য একটা ভালো প্রসেস আছে। সেটা হলো তুমি প্রথমে এর রাশিমালাটা বের করে নিবা। বুঝছো? কেপি বা কেসি, এটার জন্য রাশিমালা বের করে তারপরে করবা। যেহেতু এখানে আয়তনের কথা বলছে, তাই আমরা কেসি দিয়ে করলেই সুবিধা হবে। বুঝছো? তো আমাদের আমরা ঘ নম্বরটা করতেছি। দেখো, তো এখানে তো আমাদের দুইটা হিসাব, তিনটা হিসাব করতে হবে। বুঝছো? দ্বিগুণের জন্য একটা, অর্ধেকের জন্য একটা। হ্যাঁ,
সরি, দুইটা হিসাব। তো এর জন্য আমরা জিনিসটা একটু অন্যভাবে করতেছি, তাইলে অনেক বড় দুইটা হিসাব করতে হয়। তো এটা যাতে না করা লাগে, তো আমরা বিক্রিয়াটা লিখি আগে এক্স থেকে টু ওয়াই, এক্স থেকে টু ওয়াই। এখন পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক, তো আমরা প্রথমে পাত্রের আয়তন ভি ধরে নিতেছি। পাত্রের আয়তন ভি, কোনো আদি মূল সংখ্যা তো আমাকে বলা নাই। ওকে, এটা 1 ধরো, এটা 0 ধরো, এবং বলছে যে বিয়োজন মাত্রা, বুঝছো, বিয়োজন মাত্রা। তো তুমি কিন্তু অঙ্কটা এখন আলফা দিয়ে করবা, এক্স দিয়ে করবা না, টু আলফা। ওকে, তো এখন এক্স এর ঘনমাত্রা কত? এত হবে, মূল সংখ্যাকে আয়তন দিয়ে ভাগ দিতেছি। আর ওয়াই এর ঘনমাত্রা কত হবে? এত হবে। তাহলে বলো কেসি কত হবে? ওয়াই স্কোয়ার বাই এক্স না? ওয়াই কত? টু আলফা বাই ভি, এটা স্কোয়ার। আর এক্স কত? 1 - আলফা বাই ভি। তো 4 আলফা স্কোয়ার বাই ভি স্কোয়ার ইন্টু ভি বাই 1 - আলফা। তো 4 আলফা স্কোয়ার বাই ভি ইন্টু 1 - আলফা। তো দুই লাইনে হয়ে গেল। এই হলো আমার কেসির সমীকরণ। এখন কেসি আমি এখানে বের করছি আগে গতে, আমি তো করি নাই, তোমরা করবা। এখন এখানে খুবই সোজা, আমাদের বলছে যে পাত্রের আয়তন দ্বিগুণ আর অর্ধেক করলে, পাত্রের আয়তন প্রথমে 1 লিটার ছিল, তো ভি যদি আমরা দ্বিগুণ করি, অর্থাৎ 2 লিটার করে ফেলি, আমার কেসি কি 4 আলফা স্কোয়ার ভি ইন্টু 1 - আলফা। আমি এখানে কি করব, কেসি আমি গ থেকে যেটা বের করছি ওইটা এখানে বসাবো, ঠিক আছে। তারপরে ভিটা 2 লিটার বসাবো, এখান থেকে সলভ করে আলফার মান বের করব। এটা হবে আমার একটা অ্যান্সার, ঠিক আছে, যে আলফা চেঞ্জ হবে কিনা। আর ভি যদি অর্ধেক করে ফেলা হয়, তো ভি যদি অর্ধেক করে ফেলো তাহলে কি 1/2 লিটার হয়ে যাবে, মানে কি 0.5 লিটার হয়ে যাবে, 1 লিটার ছিল। আবারও কেসি ভি ইন্টু 1 - আলফা, তো ভি তুমি এখন 1/2 লিটার বসাবা, মানে 0.5 লিটার বসাবা, ঠিক আছে। কেসি গ থেকে যেটা পাইছো ওইটা বসাবা, আর এখান থেকে তোমার আলফাটা বের হবে, বলবা যে আলফা চেঞ্জ হবে কিনা। ওকে, এটা তুমি এইভাবে নাও করতে পারতা, তুমি এইভাবেই পুরো ম্যাথটা দুইবার করতে পারতা। যে প্রথমে আমি কিসের জন্য করি, 2 লিটারের জন্য করি, তাহলে এখানে 2 বসায় একবার পুরো একটা হিসাব করবা আলফার জন্য, আবার হাফ বসায় আবার আরেকটা হিসাব করবা। তাই ওইটা করার চেয়ে আমরা একবারে 2-3 লাইন হিসাব করে কেসিটা বের করে নিছি, এরপর জাস্ট দ্বিগুণ করলে কি হবে, অর্ধেক করলে কি হবে, এইভাবে ম্যাথটা করলে অনেক ইজি হয়, বুঝছো, অনেক সোজা হয়। এবং আমাদের এখানে আরো কিছু একদম ছোটখাটো কিছু জিনিস আছে, যেমন ধরো যে a+2b, 3c, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক যদি হয়, কেসি যদি কে হয়, হ্যাঁ, কেসি যদি কে হয়, এখন এই বিক্রিয়াটা তুমি যদি উল্টায় লেখো, যদি তুমি উল্টায় লেখো, এই বিক্রিয়ার যে কেসি হবে এটা কিন্তু এটাও উল্টায় যাবে, 1/k হয়ে যাবে। ওকে, এটা গেল প্রথম কথা। তারপরে a+2b থেকে 3c হইল, তুমি কি করলা, উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করলা, হাফ দিয়ে গুণ করলা, তাহলে এখানে কিছু থাকলো না। হাফ দিয়ে গুণ করলে টু টু কাটা চলে যাবে, হাফ দিয়ে গুণ করলে এখানে 3/2 চলে আসলো। এখন এই বিক্রিয়ার কেসি যদি কে হয়, এই বিক্রিয়ার কেসি হবে k⁻²। তুমি যত দিয়ে গুণ করবা এটা পাওয়ার পাওয়ার তত হয়ে যাবে, বুঝছো। এগুলো প্রমাণ আছে, হ্যাঁ, এগুলো প্রমাণ গুহ স্যারের বইয়ে দেওয়া আছে, তোমরা যারা আগ্রহী তোমরা দেখে নিতে পারো। তো এটা কিন্তু খেয়াল রেখো, এরকম এরকম হয়। তারপরে যদি এমন হয় যে একটা বিক্রিয়া একাধিক ধাপে ঘটে, বুঝছো, একটা বিক্রিয়া একাধিক ধাপে ঘটে, ধরো a+2d থেকে 2c আসতেছে, আর 2e আসতেছে। ওকে, তারপরে এই 2eর সাথে 2b বিক্রিয়া করে এখন 3c আসতেছে। দাঁড়াও, কাটাকাটি হয়ে গেল, একটু ফ্রেশ করে লিখি। 3c আসতেছে। এখন তুমি এই দুটো বিক্রিয়া যোগ দিলে কি হয় দেখো তো, দুটো বিক্রিয়া যোগ দিলে এই 2e কাটা যাবে, তাই না? 2e কাটা যাবে। তো এখানে কি আসে বিক্রিয়াটা, a+2d+2b থেকে 3c আসতেছে। আচ্ছা, যেটা আমি বলতে চাইতেছি, এই বিক্রিয়ার কেসি যদি কে হয় এবং এই বিক্রিয়া K1 হয়, আর এই বিক্রিয়ার কেসি যদি K2 হয়,
তাইলে এই বিক্রিয়ার কেসি হবে K1 ইন্টু K2। কোনো বিক্রিয়া যদি একাধিক ধাপে ঘটে তাহলে এই যে যে ধাপগুলো আছে এক এক ধাপের কেসি গুণ দিলে তুমি ফাইনাল ধাপের কেসিটা পাবা। বুঝছো? কেসি এবং কেপির ক্ষেত্রে একই ধরনের ধর্ম অনুসরণ করবে। ওকে, তো আশা করি বুঝতে পারছো এবং আমাদের আজকের এই ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমাদের হেল্প হয়েছে। আমরা আজকের ক্লাস এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।